নমস্কার। অ্যাজ প্রমিসড আমি চলে এসেছি আমার সুপার মেগা বুক হল পার্ট 3 নিয়ে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেনা আমার সমস্ত বইয়ের বুক হল নিয়ে একটা সিরিজ চলছে। এর আগে দুটো ভিডিও হয়ে গেছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে এই সিরিজের তৃতীয় ভিডিও। এরপরে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা এই ভিডিওগুলোর থেকে দৈর্ঘ্যে একটু ছোট হবে। সেখানে অনলাইনে আসা কিছু বই, যেগুলো কিছু এসেছে কিছু এখনো আসেনি, সেই বইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক সুপার মেগা বুক হল পার্ট 3। প্রথম যে বইটা দেখাবো, এই বইটা আমাকে লেখক স্বয়ং সাইন করে দিয়েছেন। শুধু এই জন্যই যে এই বইটা স্পেশাল তা নয়, আপনারা যদি আমার গত বছরের বুক হল দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার গিন্নি মানে আমার ওয়াইফ, আমার বেটার হাফ মৌমিতা বাসু মিত্র আমাকে প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে বইমেলা থেকে একটি বই উপহার দেন। এবছর দিনে এই বইটা আমাকে উপহার দিয়েছেন অরণ্য ঘাতক, লেখক সৈকত মুখোপাধ্যায়। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। অলঙ্করণ কৃষ্ণেন্দু মণ্ডলের করা। এতে মূলত দুটো উপন্যাস রয়েছে, একটি হচ্ছে মৃত্যুর আলো আর একটি অরণ্য ঘাতক, যার নামে বইটির নাম। এখানে দেখুন কি লিখে দিয়েছে। জানি না আমি এসবের যোগ্য কিনা, কিন্তু যাই হোক লিখে তো দিয়েছে। ভালোবাসা দিবসে একমাত্র ভালোবাসার মানুষকে ভালোবাসা সহ ভালোবাসার উপহার, এইভাবে ভালোবাসায় থেকো আর বই পড়ায় থেকো, ইতি ভালোবাসা সহ মৌমিতা। সত্যি বলছি, আমি হয়তো যদি কাউকে উপহার দিই আমি এত কিছু এত সুন্দরভাবে লিখতে পারতাম না। তো থ্যাংক ইউ মাই বেটার হাফ। আচ্ছা, এবার সৈকত মুখোপাধ্যায়ের সইটাও দেখি, আমি এখানেও দিয়ে দেব। এবার এই যে দুটো উপন্যাস, বোঝাই যাচ্ছে দুটো উপন্যাসের যে ব্যাকড্রপ সেটা এক, মানে অরণ্য বা জঙ্গল। আর দুটোই হচ্ছে ক্রাইম থ্রিলার। এর মধ্যে একটা আগে ইন্ডিভিজুয়াল একটা বই হয়েও বেরিয়েছে, তাছাড়া সেই বইটি থেকে অডিও স্টোরিও হয়েছে। এছাড়া আরেকটি উপন্যাস রয়েছে, দুটো মিলে এই বইটি। ফন্ট দেখি, ছাপা বাধাই দেখি, খুবই ভালো। এখানে সৈকত মুখোপাধ্যায় একটা খুব সুন্দর লেখক পরিচিতি রয়েছে। ছবিটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। আর এই যে উপরে ছুরিটা রয়েছে, ছুরিটা একটা 3D এফেক্ট রয়েছে। তো সৈকত মুখোপাধ্যায়ের বই সবচেয়ে আগে পড়ে ফেলি আমি, এটাও আগেই পড়ে ফেলবো বলে মনে হচ্ছে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো, এটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে। ওপার বাংলার বিখ্যাত লেখক এবং আমার খুব প্রিয় লেখক ওবায়দ হকের লেখা আর কাঠি। ওবায়দ হক মূলত বাংলাদেশ থেকে, আমরা মূলত থ্রিলার পড়ি, না হলে রোমান্টিক বই পড়ি। ওবায়দ হক কিন্তু মূলত সামাজিক উপন্যাস লেখেন। হ্যাঁ, মাঝে মধ্যে তার কাহিনীতে কিছু থ্রিলার সুলভ টুইস্ট থাকে, কিন্তু মূলত এগুলোকে সামাজিক উপন্যাসই বলা যায়। আর আমার ওনার লেখনী শৈলী ভীষণ ভালো লাগে এবং একটা অন্যরকম ফরম্যাটে উনি লেখেন, যেটা আমার ভীষণ ভালো লাগে। কাঙাল সংঘ আমার অত্যন্ত প্রিয় উপন্যাস। এছাড়া নীল পাহাড়, এই দুটো আমার ভীষণ প্রিয় উপন্যাস। যা তেইলাচোরা আমার বেশ ভালো লেগেছিল, সেই বিশ্বাস থেকে এটা কেনা যে এটাও আমার খুব ভালো লাগবে। আচ্ছা, এই বইটা যে উৎসর্গ করা হয়েছে এটা খুব মজাদার। মানে উৎসর্গ করা হয়েছে মুদ্রাস্ফীতিকে, মানে ইনফ্লেশনকে। প্রকাশকদের চাপ, পাঠকদের অনুরোধ এবং শুভাকাঙ্ক্ষীদের মাথার দিব্যি আমাকে লেখার টেবিলের ধারে কাছে নিতে পারেনি, কিন্তু এই মূল্যস্ফীতি আমাকে ঘাট ধরে লেখার টেবিলে বসিয়েছে। ভালো লাগলো এটা বেশ। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। আর এর প্রচ্ছদটি, চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এর ফন্ট আমার খুব ভালো লেগেছে। অরণ্যমন নর্মালি ফন্টটা না সাইজ বেশ ভালো হয়, আর ছাপাও ভালো লেগেছে। অরণ্যমনের ফন্ট কিন্তু বড় হয়, বেশ কমফোর্টেবল হয় পড়তে। ছাপা বাধাই অত্যন্ত ভালো, অত্যন্ত উৎকৃষ্ট মানের। আর বেশ ভালো, মানে ওভারঅল প্রোডাকশন তো খুবই ভালো। এবার লেখার কোয়ালিটি কেমন সেটা তো পড়লেই বোঝা যাবে, নিশ্চয়ই ভালোই হবে। অরণ্যমন থেকে আমি আরেকটি বই সংগ্রহ করেছি, সেই বইটি হচ্ছে আরো দূর অন্ধকারে, মোহনা দেবরায়ের লেখা। মুদ্রিত মূল্য 275 টাকা। পেছনে মোহনার দেবরায়ের একটি ছোট্ট লেখক পরিচিতি রয়েছে,
আর পেছনে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে আপনাদের বলে শোনাচ্ছি। কিছুক্ষণ পরেই দৃশ্যটা ফিরে এলো চোখের সামনে। সিলিং থেকে ঝুলন্ত দুটো পা হালকা হাওয়ায় খুব আস্তে আস্তে ঘুরছে, চোখ দুটো খোলা, জিভটা ঝুলছে থুতনি পেরিয়ে, একটু একটু কাঁপছে সেটা। চোখ বন্ধ করে ফেললো মিতু, কিন্তু দৃশ্যটা চোখের সামনে থেকে গেল না, তেমনই জেগে রইল উজ্জ্বল হয়ে। নতুন স্কুলে পড়তে আসার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে মিতুর সঙ্গে। চোখ আর কান ধোকা দেয় মুহুর্মুহু। এই ভ্রমের আড়ালে যেন সযত্নে কিছু লুকিয়ে রাখতে চাইছে কেউ। একই সঙ্গে নিজের ক্ষতয় ভরা অতীত বারবার তাড়া করে ফেলে থাকে। একটা অন্ধকার টানেল ধরে ক্রমাগত দৌড়ায় মেয়েটি। টানেলের শেষে ওটা কি আলো নাকি বিভ্রম? বোঝাই যাচ্ছে যে এটা অলৌকিক ধারার একটি উপন্যাস, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এতে কোনো অলংকরণ নেই, এমনিতে এমনি ছাপা বাঁধাই বেশ ভালো। প্রচ্ছদটা কার করা যদিও আমি এখানে তো দেখতে পেলাম না। না, প্রচ্ছদ কোথায়? এখানে জীবনানন্দ দাশের একটি কবিতা দিয়ে লেখাটি শুরু হয়েছে, মানে মুখবন্ধুতে জীবনানন্দ দাশের একটি কবিতা লেখা রয়েছে। হ্যাঁ, কয়েকটি হেডপিস অবশ্যই রয়েছে, এই হেডপিস এরকম রয়েছে। এই অয়েল পেন্টিং ধাঁচের প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ধরনের উপন্যাস পড়তে আমার তো ভালো লাগে ব্যক্তিগতভাবে, এবং মোহনা দেবরায়ের খুব প্রশংসা শুনেছি। আর একটা দুটো ওনার গল্প পড়েছি, যেটা পড়ে আমার খুব ভালো লেগেছে। সেই জন্যই একটা পূর্ণাঙ্গ উপন্যাস ওনার থেকে এক্সপেক্ট করছিলাম এবং পেয়েও গেলাম, তাই সংগ্রহ করে নিলাম। শাশ্বত ধর ঐতিহাসিক থ্রিলার ভীষণ ভালো লেখে। আর ওনার একটা থ্রিলারের সিরিজ আছে বলতে পারেন, যেটা বুকলুক থেকে প্রকাশিত হয়। তারই নবতম সংযোজন এটা, ব্রহ্মা জানেন। এবং আমি এটা যখন সংগ্রহ করি তখন লেখককে পেয়ে গেছিলাম। লেখক আমাকে তার স্বাক্ষর দিয়েছেন। লেখকের সঙ্গে একটু আলাপও হলো আমার, ভালো লাগলো আলাপ হয়ে। প্রচ্ছদ এঁকেছেন অভিব্রত সরকার, অলংকরণ করেছেন রনি বসু। ভেতরে এরকম ফন্ট একটু ছোট মনে হয়েছে আমার, ফন্ট ছোট, তবে এমনি ছাপা বাঁধাই বেশ ভালো। অলংকরণ গুলো এরকম রয়েছে। পেছনে একটি গীতা শ্লোক রয়েছে, সর্বগুহ্য তমং জ্ঞানং ইদং উক্ত ময়া নঘ এতৎ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। গীতা 15.20 সর্ব যেগুলো হয় সেভাবে এটা লেখা রয়েছে। এটা উনি উৎসর্গ করেছে সকল ভালোবাসার মানুষদের। বইটি কি নিয়ে দেখা যাক। এই যে, জ্ঞান ধর্ম আর সভ্যতার আলো ছড়িয়েছে 4 বেদ, কিন্তু তারই মধ্যে সঙ্গোপনে কি লুকিয়ে আছে আরো এক বেদ? যদি সত্যি থেকে থাকে, তাহলে ব্রহ্মার একটি মাথার সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে? এই পঞ্চম বেদে মুক্তির কথা আছে, না আছে সর্বনাশের সূত্র? একটি পুরনো ডায়েরি আর ছিন্নপত্রের সঙ্গীত সংকেত সাত্তকী আর ঋদ্ধিমাকে টেনে নিয়ে যায় রক্তাক্ত এক অভিযানে। সেই সূত্র আবার পথ দেখায় অজানা এক সুরের দিকে। সতর্ক পদক্ষেপ প্রয়োজন, কারণ প্রতি ধাপেই লুকিয়ে আছে হত্যা, বিশ্বাসঘাতকতা ও রক্তের ছায়া। ব্রহ্মাজানের উপন্যাসটি ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক রাজনীতির মিশেলে রচিত অভূতপূর্ব পৌরাণিক থ্রিলার, যা পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন করবে। হারানো সেই জ্ঞান আলো আনবে না ডেকে আনবে ধ্বংস? সে এই উপন্যাসের অন্তিম পর্যায়ে রয়েছে সেই প্রশ্নের উত্তর। বুঝতেই পারছেন যে বেশ টান টান একটা মাইথোলজিক্যাল থ্রিলার আমরা পেতে চলেছি, এবং এই শাখাটি আমার ভীষণ প্রিয় সাহিত্যের শাখাটি। কাজেই এটা আমার সংগ্রহ করতেই হতো এবং করে ফেললাম। কাভারটা ভীষণ অ্যাপিলিং, একটা অন্যরকম ফিলিং হচ্ছে কাভারটা ধরে। কাজেই এটা পড়ে আপনাদের অবশ্যই জানাবো। চিন্ময়নাথে খুব বেশি লেখা আমি পড়িনি, কিন্তু ওনার প্রচুর প্রশংসা শুনেছি বিভিন্ন জায়গা থেকে। সেজন্যই ওনার লেখা এই বইটি সংগ্রহ করলাম দ্য ক্যাফে টেবিল থেকে। বইটির নাম কোহরা। এটি একটি থ্রিলার বলেই আমার মনে হচ্ছে, প্রচ্ছদটা দেখে মূলত থ্রিলারই হবে। প্রচ্ছদ চিন্ময়নাথ নিজেই এঁকেছেন। আচ্ছা, এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। এটা আমি একেবারে শেষ দিনে সংগ্রহ করেছিলাম, আমার মনে আছে। এর মধ্যে হ্যাঁ, ফন্ট এরকম, বাঁধা এরকম, কোনো অলংকরণ, ভেতরে কোনো অলংকরণ নেই। এখানে একটি পরিচয় ওনার দেয়া রয়েছে। আমার পেশা সাংবাদিকতা, উনি সংবাদপত্র, টেলিভিশন থেকে ডিজিটাল মিডিয়া সব ধরনের সংবাদ মাধ্যমে চাকরি করেছেন। মাউন্টেনিয়ারিং করতে ভালোবাসেন, ফটোগ্রাফি তার প্যাশন।
আর উনি অনেকগুলো ডকুমেন্টারিজ বানিয়েছেন যেগুলো ইউটিউবে নাকি ভীষণ জনপ্রিয়। অসংখ্য মানুষ তার কাজের অনুরাগী। ট্রাভেল ব্লগিং ওনার হাত ধরেই ইউটিউবে শুরু হয়েছিল। স্টোরি টেলার বলে নিজেকে পরিচয় দেন। তো খুবই চিত্তাকর্ষক একটা লেখক পরিচিতি। প্রচ্ছদটা বেশ সুন্দর রেখেছেন, কিন্তু খুব ভালো লেগেছে প্রচ্ছদটা। পেছনে দেখুন ব্যাকগ্রাউন্ডটা বেশ রোমান্টিক, সো এটা রোমান্টিক থ্রিলার হবে বলেই মনে হয়। পৌরি গাড়ওয়ালের তরুণী নিমিষা সিং, দু চোখে তার 5 তারা হোটেলে কাজ করার স্বপ্ন। গোপেশ্বরের তরুণ দীপরাজ সাংবাদিক হতে চায়। দেরাদুনের কলেজ জীবন থেকে দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। নিমিষা চাকরি পায় জম্মুকেশ্বরের কাছে একটি বিলাসবহুল রিসর্ট সাইলেন্ট ভ্যালিতে। দীপরাজ তার কর্মজীবন শুরু করে গাড়োয়াল পোস্টে সাংবাদিক হিসেবে। দেরাদুন শহরের বাইরে নতুন উপনগরী গড়ে তুলতে চায় রাজ্য সরকার। সংরক্ষিত বনাঞ্চলের উপর নজর পড়ে দিল্লির জমি মাফিয়া অনুপ কেডিয়ার। দ্বারস্থ হন রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। নেচার স্টে প্রকল্প দিয়ে শুরু হয় পাওয়ার গেম। অন্যদিকে দীপাবলি রাতে নিখোঁজ হয়ে যায় নিমিষা। 5 দিন পর চিলা ক্যানেল থেকে উদ্ধার হয় তার বিকৃত মৃতদেহ। দ্বীপের কলম গর্জে ওঠে। নিমিষার মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন মহেন্দ্র সিং। এই কাহিনী পড়তে পড়তে জড়িয়ে আছে ঘন কুয়াশার আস্তরণ, প্রেম, রাজনীতি, দুর্নীতি, অপরাধ, স্বজন পোষণ। কাজে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার কাম একটা রোমান্টিক থ্রিলার বলতে পারেন। পড়ে দেখার আগ্রহ রইল। আমি কিছুদিন আগেই বলছিলাম যে দীপিকা মজুমদার আমার ভীষণ প্রিয় একজন সাহিত্যিক এখনকার দিনে। ওনার বইয়ের রিভিউ আমি করেছি, কিন্তু আজকাল উনি বেশি লিখছেন না, আমার একটা এরকম মনোযোগ ছিল। কিন্তু একলব্য প্রকাশনীতে গিয়ে যখন দেখলাম উনি এরকম একটা বই লিখে কামব্যাক করেছেন, তখন বইটা সংগ্রহ করে নিলাম। একটি অলৌকিক গল্প সংকলন, নিশিরাত বাঁকা চাঁদ। এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। অসাধারণ একটি প্রচ্ছদ দেখেছে নচিকেতা মাহাতো। ভয়াল নয়, কিন্তু একটা অলৌকিকত্বের একটা ছোঁয়া আছে, ভীষণ সুন্দর। আর হরফ সজ্জা করবে শুভজিৎ বসু চৌধুরী। ভেতরে একটা বই কল্পিক বলে একটা মনে হয় একটা কিউআর কোড, ফেসবুক ইনস্টাগ্রাম কিউআর কোড এরকম পেয়েছি। দেখতে হবে এটা কি, স্ক্যান করে এখনো দেখিনি। আর বেশ কিছু গল্প এখানে রয়েছে, সূচিপত্রটা আমি এখানে দিয়ে দেবো, পরে আপনাদের শুনিয়ে দিচ্ছি। আমারও পরানো যাহা চায়, বালি ঘড়ি, মনশিরা, রিক্যাপচা, দুইয়ে বন্ধু তিনে চোর, মিস ডায়াল, পূর্ণাহুতি, সবুজ নিহারিকা, ঘাতক, সহযাত্রী, নিছক একটি গল্প এবং নিশিরাত বাঁকা চাঁদ। শেষটা মনে হয় উপন্যাস, কারণ এই নামেই বইটির নাম, এবং 212 পাতা অব্দি রয়েছে। 212 পাতার এতগুলো গল্প রয়েছে, ঠিকই আছে। এবং প্রোডাকশনটা ভীষণ ভালো। ফন্ট আমার জন্য একটু ছোট, কিন্তু বাকি এর অ্যারেঞ্জমেন্ট বলুন, হরফ সজ্জা, যেটা ওই বেশ ভালো লেগেছে আমার। দীপিকার একটি লেখক পরিচিতি রয়েছে। পেছনে একটা ব্যাককভার একটা ইন্ট্রোডাকশন বা আভাস দেওয়া হয়েছে কাহিনীগুলো কি ধরনের। যাই হোক, এটা পরে আপনাদের জানাবো। এই বইমেলা আমি কৌশিক দাসের লেখা 3টে বই কিনে ফেলেছি। আর কিনবই না কেন বলুন, মানে উনি নতুন লেখা, একদম যারা 2-3 বছরে লেখা শুরু করেছেন তার মধ্যে সবচেয়ে এক্সাইটিং লেখকদের মধ্যে একজন আমার কাছে। তো কৌশিক দাসের পারুল প্রকাশনী থেকে দারুণ বই বেরিয়েছে, বইটির নাম মুদ্রা রাক্ষস। রক্তকরবী মার্ডার আপনারা হয়তো অনেকেই পড়েছে, আমি এই বইটি রিভিউ করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। রক্তকরবী মার্ডার্স এর পরের পর্ব বলতে পারেন এটাকে, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক আছে যদিও মনে হচ্ছে না। আসলে রক্তকরবী মার্ডার্স একটা ক্যারেক্টার ছিল কমলেশ রায়, একজন সাইকিয়াট্রিস্ট, ওনারই আরেকটা কেস এটা বলতে পারেন, সেদিক দিয়ে একটা সিরিজের অন্তর্গতই বলা যেতে পারে। তো বইটি প্রচ্ছদটা ভীষণ সুন্দর লেগেছে। লেখক বইটি উৎসর্গ করেছেন কিছু মানসিক রোগীকে যারা আস্তে আস্তে অন্ধকারে গহ্বরে হারিয়ে যাচ্ছেন। বোঝা যাচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এ কোন রাক্ষস যে তার শিকারের শরীরে এঁকে দেয় আপন মুদ্রা? এ কোন আশ্রম যার বাতাসে ভারী হয়ে ভেসে থাকে মৃত্যুর গন্ধ? কৌশিক দাসের ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার মুদ্রা রাক্ষসে একই সঙ্গে বহমান 3 অন্ধকারের চোরাস্রোত, একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা, আর ভাবনারও অতি ভয়াবহ দানবীয় এক নির্যাতন।
মধ্য 40 ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট কমলেশ রায় কি পারবেন এই বৃদ্ধাশ্রম ঘটে চলা খুনগুলি কিনারা করতে? এটা খুবই ভালো একটা সাইকোলজিক্যাল থ্রিলার হবে বলে মনে হচ্ছে। রক্তকরবী মার্ডার্স আমার পড়া বাংলায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার্স, তো এটাও খুব ভালো হবে বলে আমার ধারণা। এর ফন্ট এরকম, ছাপা এরকম, এবং বাইরে যে কাভারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর কাভার। ব্যাক কাভারটাও সেরকমই ভালো। এখানে কৌশিক দাসের একটি লেখক পরিচিতি দেওয়া হয়েছে, তার মধ্যে মূল্য যেটা বললাম 350 টাকা। প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছে ওমকারনাথ ভট্টাচার্য। নো ওয়ান্ডার আমার কাভারটা এত ভালো লাগছিল। এতে কিছু অলঙ্করণ আছে মনে হয়, যদিও আমি দেখতে পাচ্ছি না, যাই হোক নিশ্চয়ই আছে। তো দুর্দান্ত একটি বই হতে চলেছে। এই হ্যাঁ আছে অলঙ্করণ, অলঙ্করণ আছে, আমি এই যে এখানে দুর্দান্ত একটি বই হতে চলেছে। এটা পড়ে আপনাদেরকে অবশ্যই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। পারুল থেকে সংগ্রহ করেছি সৌরভ চক্রবর্তীর লেখা এই দারুণ বইটি। বইটির নাম রাজ নর্তকী। এর রিভিউ, একটা দুটো রিভিউ অলরেডি বেরিয়ে গেছে, আমাদের জায়গার উপরে ব্যাগের মধ্যে রাখার ছিল বইগুলো, তাই এখনো বইটা পড়া হয়নি। বইটা অবশ্যই আমি পড়বো। এই বইটিও পারুল স্টল থেকে আমি সংগ্রহ করেছি। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। আর এর প্রচ্ছদ দেখেছে সৌরিশ মিত্র এবং অলঙ্করণ করেছেন কৃষ্ণেন্দু মন্ডল। প্রচ্ছদটি একটু সিম্বলিক ধরনের, খুব বেশি কিছু রিভিল করা হয়নি। পেছনে কি লেখা আছে পড়া যাক। খুন, ধর্ষণ আর ঠগের নিদারুণ উদাহরণ ছিলেন কলিকাতার কিছু জমিদার বাবু। কলিকাতার এক পুরাতন জমিদার বাড়ির গোপনতম ইতিহাস লিপিবদ্ধ রইল রাজনর্তকী গ্রন্থে। সেই যুগে ধামাচাপা দেওয়া হয়েছিল এই অন্ধকার ইতিহাস। ঘেন্না ধরে যাবে সেই যুগের বাবুদের কাণ্ড কারখানা জানলে। লজ্জাও লজ্জা পাবে সেই ইতিহাসই তুলে ধরা হলো এই উপন্যাসে। প্রাপ্তবয়স্ক না হলে এই বই হাতেও তুলবেন না, তার সতর্কীকরণ কিন্তু দেওয়া আছে। সৌরভ চক্রবর্তী সবসময় খুব আনইউজুয়াল সাবজেক্ট নিয়ে খুব অন্য ধরনের উপন্যাস আর গল্প লিখতে ভালোবাসেন, পছন্দ করেন। ওনার মৃতকৈতব সিরিজটা ভীষণই পপুলার, আমারও খুব পছন্দের। এর বাইরে ওনার গোপাল পাঠাকে নিয়ে যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলো অত্যন্ত ভালো। আমার ব্রহ্ম হত্যা উপন্যাসটা দারুণ লেগেছিল। মহারাজা নন্দকুমার নিয়ে এরকম ইন ডিটেল উপন্যাস আমি এর আগে পড়িনি। এই বইটাও তার অন্যথা হবে বলে মনে হয় না। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে অলঙ্করণটা দেখুন, দারুণ, অসাধারণ অলঙ্করণ। কি প্রোডাকশন, একটা আলাদা লেভেল এখানে পারুল প্রকাশন নিয়ে গেছে আমার মতে। বইটা ধরতে এত ভালো লাগছে, ধরে ফিল করতে এত ভালো লাগছে। দেখুন অলঙ্করণ পাতা জোড়া অসাধারণ সব অলঙ্করণ। মোট পৃষ্ঠা সংখ্যা 224, আর লেখক পরিচিতি দেওয়া রয়েছে, লেখকের কি সুন্দর ছবিও দেওয়া রয়েছে। সব মিলিয়ে একটা জমজমাট উপন্যাস হতে চলেছে এই রাজনর্তকী, আমার স্থির বিশ্বাস। কবে পড়বো জানি না, কিন্তু পড়ে আপনাদের একটা রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এর পাশাপাশি কিন্তু উদ্ভব লিঙ্গ দ্বিতীয় খণ্ডও বেরিয়েছে, সেটাও একটা দুর্দান্ত কিছুই হবে বলে মনে করা হচ্ছে। আমি তো বইটি অর্ডার দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আমার কাছে এসে পৌঁছবে। সম্ভব হলে কোনো একটা বুক হলে বা আলাদাভাবে আমি ওই বইটি দেখানোর চেষ্টা করব। দিলবশের স্রষ্টা ইন্দ্রনীল মুখোপাধ্যায় নভরোজে একটি দুর্দান্ত উপন্যাস লিখেছিলেন, যেটা রহস্যে ঘেরা তো ছিলই, তার সঙ্গে ছিল মৃণাল সেনের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য। সেটিকে বর্ধিত আকারে পত্রভারতী প্রকাশ করেছে। কিছু চেঞ্জেস করা হয়েছে বলে শুনেছি লেখকের মুখেই, এবং আরো বড় সড়ো আকারে এটিকে প্রকাশ করা হয়েছে। বইটির নাম বাতাসে বহিছে বিষ। এটি কিন্তু বিল বোস সিরিজের অন্তর্গত নয়। ইন্দ্রনীলদা আমাকে একটি অটোগ্রাফও দিয়েছেন। পত্রভারতীর প্রবল, মানে সেদিন খুব ভিড় ছিল পত্রভারতী, তার মধ্যেও কোন রকমের কলমটা ধরে উনি আমাকে সইটা দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীলদা। এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। এটি লেখক সৈকত মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। এর অলঙ্করণ করেছে শুভম ভট্টাচার্য,
আর প্রচ্ছদ লিখেছেন সুবিনয় দাস। এখানে লেখক পরিচিতি দেয়া আছে, যেমন এখন ফ্ল্যাপে দেয়া থাকে। ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটটার ভেতরেও একই জিনিস, একই রকম মানে প্রচ্ছদ রয়েছে। প্রচ্ছদটা খুব সুন্দর, বোঝা যাচ্ছে সিনেমা আর মার্ডার অঙ্গাঙ্গি ভাবে জড়িত এখানে। এবং ক্যামেরার একটি হেড, এই ধরনের একটা ছোট ইলাস্ট্রেশনও করা রয়েছে এখানে। কি লেখা আছে পড়া যাক। শহর কলকাতার বুকে পরপর কয়েকটা বিচ্ছিন্ন অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহের পাশে কোথাও দেখা গেছে সাহিত্যিক রমাপদ চৌধুরীর বই, কোথাও বা রয়েছে এক বিদেশি ঔপন্যাসিকের জীবনী, কোথাও বা আটকানো এক মার্কিন টেনিস খেলোয়াড়ের ছবি। মানুষ শিকারের জাল পেতেছে এক ভয়ঙ্কর ব্যাধ। প্রতিশোধ না বিকৃত মানসিকতা? মোটিভ খুঁজতে নাস্তানাবুদ লালবাজার গোয়েন্দা দপ্তর। ঘটনার সূত্র ধরে চলে আসছে কিছু ক্ষতবিক্ষত শৈশবের স্মৃতি। রহস্যের গোলকধাঁধার পথ ধরে পিছতে পিছতে কাহিনী পৌঁছে গেছে গত শতাব্দীর 8-এর দশকে টালিগঞ্জের সিনেমা পাড়ায়। পুলিশ বনাম খুনির সেই চতুরঙ্গ খেলায় গজ, ঘটক, নৌকা আর বোরের ভূমিকায় চিত্রক, রাধা, সৌভিক, দেবারতী, রুদ্র, ব্রজেন, সুনিতা, পামেলা, সুমিমল, প্রফুল্ল, সত্যানন্দ ইত্যাদি নানা রঙের মানুষ। কিন্তু 64 কোপের আসল রাজা রানী কারা? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অগ্নি সেন কি পারবে এই বিষ বাতাসের প্রকোপ থেকে শহরকে মুক্ত করতে? বুদ্ধশ্বাস এক হাড়হিম করা উপন্যাস। এবার উপন্যাসটা যখন আমি নবরোজে পড়েছিলাম, তখন এমনিতে একের পর এক টুইস্টে মানে মনে একটা অভিঘাত সৃষ্টি তো হচ্ছিল, মাথাও খাটাতে হচ্ছিল, কিন্তু হ্যাঁ তখনই মনে হয়েছিল যে এটা একটু বড় আকারে উপন্যাসটা আসতে পারতো। সেই ইচ্ছে পূরণ হয়েছে, অবশ্যই এটা পড়ে জানাবো। চিলড্রেন্স প্যাভিলিয়নে গিয়েছিলাম, কিছু একটা নেয়ার ইচ্ছে করছিল, ছোটদের বই। তা সমরেশ মজুমদার আমার ভীষণ প্রিয় একজন সাহিত্যিক, আর আমি যে শহরে আমার অনেকটাই বেড়ে ওঠা, সেই শহর থেকে উনি বিলং করতেন, জলপাইগুড়ি। তো কাজেই সেটাও একটা মানে ওনার প্রিয় সাহিত্যিক হওয়ার অন্যতম কারণ। তো সমরেশ মজুমদারের কিশোর বেলা বলে একটি মস্ত বড় সংকলন আমি সংগ্রহ করেছি। এটা আমি কিন্তু অন্য কোথাও দেখতে পাইনি, পত্রভারতী স্টলে ভিড়ের মধ্যে দেখাও হয়নি। চিলড্রেন্স প্যাভিলিয়নে ভিড় অপেক্ষাকৃত কম ছিল, তাই এখানে ওখানে দেখতে পেলাম এবং সংগ্রহ করলাম। এর প্রচ্ছদ দেখেছে সুদীপ্ত দত্ত, এর মুদ্রিত মূল্য 499 টাকা। ভেতরে অনেকে অলঙ্করণ করেছেন। এটা জানুয়ারি 2013-তে প্রথম বেরিয়েছিল। আমার কাছে এটা যে তৃতীয় মুদ্রণ, ঠিক আছে। এখানে উপন্যাস আছে, এর মধ্যে একটি উপন্যাস আমার ভীষণ প্রিয়, সেটা হচ্ছে কেউ বোঝে না, আমার কাছে বহুদিন ছিল। এছাড়া শয়তানের চোখ, স্বপ্নের বাগান, ভগবানের ভাই বোন। অর্জুনের কয়েকটা অ্যাডভেঞ্চার রয়েছে, যেমন হাঙরের পেটে হিরে, লাখ টাকার পাথর, আমি অর্জুন, অর্জুন এবং অদিতি, অর্জুন হতভম্ব। বর্ণময়, এই বর্ণময় চরিত্রটি কিন্তু ওনার খুব রেয়ার একটি চরিত্র, তার কিছু গল্প এখানে রয়েছে। আর প্রচুর ছোট গল্প রয়েছে, উনি কিন্তু ছোটদের জন্য প্রচুর ছোট গল্প লিখেছেন, যেটা অনেকেই হয়তো জানে না বা খেয়াল করে না। তো এটাও সেরকমই একটা ছোট গল্পের কালেকশন, এতগুলো রকমের উপন্যাস রয়েছে। আর এটা বৃহৎ আকারের, বেশ বেশ মানে মোটাসোটা একটি বই, প্রায় 500 পাতার উপরে, 504 পাতার বই। সমরেশ মজুমদার সম্পর্কে কি বলবো, ওনার লেখক পরিচিতি কি দেবো। ওনার একটি ফ্ল্যাপে লেখক পরিচিতি দেয়া রয়েছে, পেছনে দেখুন লেখাও আছে। টোটাল 29টা গল্প উপন্যাস রয়েছে, 4টি উপন্যাস, 5টি অর্জুনের অ্যাডভেঞ্চার, 4টে বর্ণময়ের অ্যাডভেঞ্চার আর 16টি অনবদ্য গল্প। ভীষণ মিষ্টি প্রচ্ছদ, আর এত মোটা হলেও হাতে নিতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, বেশ হ্যান্ডি রয়েছে। আর যতটুকু অসুবিধা হচ্ছে তাতে বাইসেপ টাইসেপ এক্সারসাইজ হয়ে যাবে। সায়ন্তনী পুততুণ্ড আমার ভীষণ প্রিয় একজন লেখিকা, এবং অধিরাজের গল্প উপন্যাস মোটের উপর আমার খুবই ভালো লাগে। একটা দুটো ছাড়া আমার ওনার বেশিরভাগ গল্প উপন্যাসই খুব ভালো লেগেছে পড়তে, মানে অধিরাজের সিরিজে আর কি। সেটাই এই নবতম সংযোজন, এই ডক্টর ডেথ, যেটা বিভা থেকে বেরিয়েছে। এর মুদ্রিত মূল্য 422 টাকা, এবং বিভাতে ডাবল কাভার, তাই প্রচ্ছদের পরে আরেকটা এরকম কাভার থাকে। ভীষণ ভালো প্রোডাকশন কোয়ালিটি, ভীষণ সুন্দর মানে ইলাস্ট্রেশন, অলঙ্করণ গুলো, এবং প্রচ্ছদ অলঙ্করণ করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। আর বলুন 422 টাকার দাম। এই ব্যাক কভারটা দেখতে দারুন, এই দেখুন ব্যাক কভারটা, আর এটা পেপার ব্যাক, তাই
অনেকগুলো পৃষ্ঠা হওয়া সত্ত্বেও, মোটামুটি 450 পৃষ্ঠা হওয়া সত্ত্বেও মানে হাতে নিতে বা পড়তে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ভেতরে এরকম কিছু ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে, আরো নিশ্চয়ই আছে ইলাস্ট্রেশন। ফন্ট মোটামুটি ঠিকঠাক আছে, আর প্যারাগ্রাফে ভাগ করা রয়েছে, পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ব্ল্যাক ব্যাকড্রপে বইটাকে দেখতে বেশ ভালো লাগছে। কবে পড়ি জানি না, কাল রাত্রে তো পড়ে শেষ করেছি অবশ্য, এটা বই শেষ করেই ফেলবো। ওটা মনে হয় কাল রাত্রের থেকে একটু কম পৃষ্ঠার হয়েছে। বসাক বুক স্টোর থেকে কিছু বই সংগ্রহ করেছি, তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে মাহেন্দ্রানী, আমার দুজনেরই খুব প্রিয় এই সিরিজটি, মাহেন্দ্রানী সিরিজ। সেখান থেকে একটি বই, মহুয়াদির লেখা, মহুয়া ঘোষের লেখা, এবং সেখানে পেয়েছি দুটো দারুণ বুকমার্ক, আশা ভোসলে আর সত্যজিৎ রায়, মানিক বাবু। এর মুদ্রিত মূল্য হচ্ছে 144 টাকা, এবং ছোট উপন্যাস আর কি, 92 পাতার একটি উপন্যাসিকাই বলা চলে। কিন্তু মাহেন্দ্রানী সিরিজটা না আমার মনে হচ্ছে ঝট করে তো শেষ হয়ে যাবে, সেই আশঙ্কাকে ভুল প্রমাণিত করে এই বইটি এসছে। তো কাজেই মাহেন্দ্রানী ক্যারেক্টারটা যে এখনো কন্টিনিউ হবে সেটা জেনেই আমাদের খুব ভালো লাগলো, সেই জন্য বইটা সংগ্রহ করলাম। মাহেন্দ্রানী আপনারা যারা জানেন না, একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন যুবতী বলা যেতে পারে, এবং গল্পগুলো না ঠিক খুব ইউজুয়াল তন্ত্রমন্ত্রের গল্প নয়। এই গল্পগুলো ভীষণ অন্যরকম স্টাইলে, ভীষণ সুন্দরভাবে লেখা। গল্পগুলোর মধ্যে না প্রচুর থ্রিল এলিমেন্ট, সাসপেন্স এলিমেন্টও কিন্তু থাকে। তো সেজন্য আমার খুব পছন্দের একটি চরিত্র। আর এর সবকটা বই আমি সংগ্রহ করেছি, এটা একটা অ্যাডিশন। এর মোটামুটি প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মন্ডল, আর লেখিকা এটি তার ছেলেকে উৎসর্গ করেছেন বিনীত ঘোষ। সুপ্রতিম সরকার, আপনারা সবাই জানেন যে উনি কোন পদে আসীন হয়েছেন, এবং এরপরে উনি লিখতে পারবেন কিনা আমি জানি না। উনি ওনার পদ সামলানোর পাশাপাশি দুর্দান্ত ট্রু ক্রাইম লিখে আমাদের মানে কি বলবো, আমাদের অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। আমরা যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি, ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে পড়তে ভালোবাসি, ভীষণ সুন্দর গদ্য ওনার, ভীষণ সুন্দর লেখনী। ওনার গোয়েন্দাপীঠ সিরিজের লেটেস্ট এডিশন হচ্ছে এটা। তো মজার ব্যাপার, এটা আমি কিন্তু আনন্দ স্টল থেকে কিনিনি, এটা আমি সিগনেট প্রেসের স্টল থেকে কিনেছি। এটার নাম হচ্ছে আরো একবার গোয়েন্দাপীঠ, আনন্দ থেকে এটা প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদটি কাকলি গুহর আঁকা, আর মুদ্রিত মূল্য 400 টাকা। এখানেও অন্যান্য গোয়েন্দা পীঠের যে সিরিজ গুলো রয়েছে সেখানকার মতনই সত্যি ঘটনার উপরে বেস করে কিছু ক্রাইম, কিছু অপরাধ, এবং সেগুলোকে কিভাবে লালবাজার বা অন্যান্য পুলিশ ডিপার্টমেন্ট সলভ করেছে তার উপরে স্টেজ দেওয়া রয়েছে। এখানেও বেশ কিছু রয়েছে, হার মানবে সিনেমা, এভাবে মেরে ফেলা যায়, রাত তখন 1:30, কেটে ছড়িয়ে দিলে পারতো, ডিজিটালে ডেঞ্জার, জাস্টিস ফর ফারাক্কা, বাস্তবের ফেলু ব্যোমকেশরা। এবং ভেতরে অনেকগুলো এই সত্যিকারের ডকুমেন্ট, দলিল, এ সমস্ত রয়েছে, যেটা এর অথেন্টিসিটি আরো বাড়িয়ে তোলে। তো ভীষণই সুন্দর একটি কালেকশন এটা। আগের বইগুলো যদি আপনাদের পড়া না থাকে চটপট কিনে আপনারা পড়ে ফেলতে পারেন, এই বইটিও ভালো হবে বলেই মনে হচ্ছে। এরপর আপনাদের একটি বই দেখাবো যে বইটি উদ্বোধনের পরে আমি হাতেই পাইনি, সবকটা কবি বিক্রি হয়ে গেছিল। তারপরে আমি দু তিন দিন আমি দেবের স্টলে ঢুল মারার পর অবশেষে বইটি হস্তগত করতে পেরেছিলাম। আমার বড় দাদার মতো স্নেহাশিস চট্টোপাধ্যায়ের লেখা আনকাট লতা। এবার স্নেহাশিস চট্টোপাধ্যায় সম্পর্কে একটি ছোট করে ইন্ট্রোডাকশন আপনাদের সামনে দিয়ে রাখি। স্নেহাশিস চট্টোপাধ্যায় লতা মঙ্গেশকরকে দিয়ে গবেষণা করেছেন। লতা মঙ্গেশকরের সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় তো ছিলই, এবং লতা মঙ্গেশকর সম্পর্কে ওনার যা নলেজ আছে আমি হলফ করে বলতে পারি ভারতবর্ষে নেই, ভারতবর্ষে কারোর সেই নলেজ নেই। এবং
উনি এই বইতে কি অ্যাটেম্প করেছেন, এই বইতে কি লতার বায়োগ্রাফি রয়েছে, এই বইতে কি লতা মঙ্গেশকরের জীবনী তুলে ধরা হয়েছে, না ঠিক তা নয়। এই বইতে লতা মঙ্গেশকর সম্পর্কে কিছু অজানা তথ্য আমাদের দিয়েছেন এবং কিছু রিউমারের উনি খণ্ডন করেছেন। লতা মঙ্গেশকরকে নিয়ে কিন্তু অজস্র গুজব রয়েছে এবং সেটা এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দিনকে দিন বেড়েই চলেছে। সেই গুজবগুলোকে উনি এখানে খণ্ডন করেছেন এবং গুজবের পেছনে সত্যিটাকে তিনি তুলে ধরেছেন। যে যেমন লতা মঙ্গেশকর গানের সংখ্যা দিয়ে এমন সব অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার, আমি সত্যি বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দেওয়া হয় যেগুলো আদপই সত্যি নয়। আপনার এই বইটা পড়লে কিন্তু সেগুলো বুঝতে পারবেন। এখানে যে ছবিটি রয়েছে ছবিটিও কিন্তু খুব দুষ্প্রাপ্য এবং পেছনে যে ছবিটি রয়েছে এই ছবিটি কিন্তু আপনি আর কোথাও পাবেন না। আর এই বইটি একমাত্র বাংলা বই বোধহয় যার ভূমিকা লিখেছেন এখনকার দিনের সর্বশ্রেষ্ঠ গায়িকার মধ্যে একজন শ্রেয়া ঘোষাল। মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। আর এর প্রচ্ছদ যেটা সেটা লতা মঙ্গেশকরের তোলা তখনকার দিনে সাটায় সুতো বেঁধে তোলা একটা সেলফি, এবং পেছনে ছবিটা যেটা বললাম লেখকের নিজের তোলা। লেখক এদিকে উৎসর্গ করেছেন যারা তার সম্বন্ধে বিরূপ মন্তব্য করে গেছেন এবং সেটা তাকে উদ্বুদ্ধই করেছে। ভেরি ইন্টারেস্টিং। এবং এখানে যে অধ্যায়গুলো রয়েছে, প্রচুর অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো ভীষণ ইউনিক। যেমন দীনানাথ মঙ্গেশকরকে নিয়ে একটা গোটা অধ্যায় রয়েছে। আমরা কিন্তু লতা মঙ্গেশকরের বাবা দীনানাথ মঙ্গেশকর সম্পর্কে প্রায় কিছুই জানি না, বিশেষ করে আমরা বাঙালিরা। লেখক একটি ছোটখাটো জীবনী এখানে লিখেছেন। গুলাম হায়দার, মজবুর ফিল্মের গান গল্প, মাহেল ফিল্মের আয়েগা আনেওয়ালা, খাজাঞ্চি প্রতিযোগিতা, লতা কেএল সাইগাল, লতাজির 80 বছরের সঙ্গীত যাত্রা, বিভিন্ন রূপে লতা মঙ্গেশকর, ভাইরাল তথ্য, মাই মঙ্গেশকর হাসপাতাল, লতা মঙ্গেশকর হাসপাতাল, 38টি ভাষায় লতাজির গাওয়া গান, ভার্সান গান এবং লতা মঙ্গেশকর, বংশ তালিকা, পত্র পত্রিকায় আমার কাজ সংক্রান্ত লেখা, আরো অনেক অনেক। সবকটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পজ করে দেখে নিতে পারেন সবকটা অধ্যায়। মানে প্রত্যেকটা অধ্যায়তেই আপনি নতুন কিছু পাবেন, নতুন কিছু ইনফরমেশন পাবেন। এটা এই বইয়ের সবচেয়ে বড় ইউএসপি। বইয়ের ফন্ট বেশ মানে একটু ছোট আমার মনে হচ্ছে, বাট ঠিক আছে। বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে মোটামুটি 152 পাতা। লেখকের একটি ছোট লেখক পরিচিতি এখানে দেওয়া রয়েছে। সব মিলিয়ে একটি কনসাইজ অথেন্টিক বই এই আনকাট লতা। এটি কিন্তু আমি পড়ে ফেলেছি। আরেকটি বইয়ের সঙ্গে এই বইটির রিভিউ খুব শিগগিরই আসবে আপনাদের কাছে। আরেকটি বই কি? আরেকটি বই হচ্ছে সঞ্জয় সেনগুপ্ত, শুভজিৎ সরকারের লেখা যখন আমি অনেক দূরে। এটা কিশোর কুমারের ডিসকোগ্রাফি, মানে হচ্ছে তথ্য সম্পূর্ণ লিরিক্স সহ শিল্পীর যত বাংলা গান কিশোর কুমার গেয়েছেন তার সম্ভার রয়েছে। এর সঙ্গে বেশ কিছু রেয়ার আর্টিকেলস রয়েছে। এখানে কিশোর কুমার সম্পর্কে একটা ফ্ল্যাটে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে লেখকদের সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। এই প্রচ্ছদটি কুশল ভট্টাচার্যের করা, মুদ্রিত মূল্য 600 টাকা এবং এর প্রকাশক হচ্ছেন দে বুক স্টোর। এখানে কিন্তু বেশ কিছু সুন্দর ছবি রয়েছে কিশোর কুমারের। রুমাগুরু ঠাকুর তার সঙ্গে একা, পোষ্যদের নিয়ে, রাফির সঙ্গে কিশোর কুমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নিদর্শন। সব রকমের ছবি রয়েছে, প্রচুর গানের লিরিক্স রয়েছে। দেখুন, মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, তারপর মনে না রং লাগলে তবে হোলি কেমন হোলি, হ্যাঁ, তারপরে তুমি যে প্রেমের স্বরলিপি, আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, এগুলো প্রচন্ড জনপ্রিয় সব গান। এর লিরিক্স, এই সমস্ত ডিটেল কিন্তু এই বইতে রয়েছে। যারা আমার মতো কিশোর ভক্ত, যারা কিশোর কুমারকে ভালোবাসেন, তার গান এখনো শোনেন, তাদের জন্য এটা একটা সোনার খনি। এটা আমি নিশ্চিত বলতে পারি। বইটি সুবৃহৎ বই, 600 টাকা দাম এমনি এমনি তো নয়। এটা মোটামুটি 350 পাতার একটা বই। খুব ভালো ছাপা, একটু ছোট ফন্ট, বাট ছাপা খুব ভালো। এবং
এটাও একটু বাইসেপ টাইসেপ এক্সারসাইজ আপনার হয়ে যাবে। ভালো বই। এবং এই যে বইটি দেখালাম, এই বইটি ওনার কাছে বইটি পরপর রিভিউ আসবে, সো স্টে টিউনড। ক্যাফে টেবিল থেকে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের এই বইটি বেরিয়েছে, তার নাম অন্তর্দ্বন্দ্ব। দেবাঞ্জন মুখোপাধ্যায় আমি আমার একটি ভিডিওতেও বলেছি যে উনি ভীষণ আন্ডাররেটেড বলবো, কিন্তু ওনাকে নিয়ে খুব বেশি কথা হয় না। উনি দুর্দান্ত ইনভেস্টিগেটিভ থ্রিলার লেখেন। উনি একজন সিনিয়র সাংবাদিক এবং ওনার এখন অব্দি কোনো বই আমার খারাপ লাগেনি। তো এই বইটাও লাগবে না আমি নিশ্চিত, এবং এর যে বিষয়বস্তু তাতে তো আরোই আমি নিশ্চিত যে এই বইটা আমার কোনোভাবেই খারাপ লাগবে না। এর প্রচ্ছদ দেবাঞ্জন মুখোপাধ্যায় নিজেই এঁকেছেন, নাইস। এর মূল্য মূল্য 350 টাকা। দেখুন প্রচ্ছদটি পেছনে এরকম রয়েছে। আর পেপার ব্যাগ, ক্যাফে টেবিলে পেপার ব্যাগ বাইন্ডিং গুলো বেশ ভালো হয়, এটাও তার অন্যথা নয়। কিংশুক রায় এই বইটিতে কামব্যাক করছেন। কিংশুক রায় ওনার একটি সৃষ্টিকর চরিত্র। এই বইটি একটি টান টান ইনভেস্টিগেটিভ থ্রিলার বলে মনে হচ্ছে আমার। 350 টাকার এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 232 পৃষ্ঠার এই বই। তো বেশ কম্প্যাক্ট একটি উপন্যাস হবে বলে মনে হচ্ছে। প্রমোটার চক্র আর আরো অনেক কিছুর মধ্যে হবে মনে হচ্ছে। বিল্ডিং, গাড়ি, অ্যাক্সিডেন্ট প্রচ্ছদে অনেকটাই আভাস দেওয়া রয়েছে। এবার পড়ার পালা। প্রপিতা ঘোষ দস্তিদার, তার বেশ কিছু বইয়ের রিভিউ আমি করেছি এবং ওনার সঙ্গে আমার ফেসবুকে কথা হয়েছিল যে উনি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে থাকেন, উনি বইমেলায় আসবেন এবং এই এই সময়ের মধ্যে থাকবেন। তো সেই সময় ক্যাফে টেবিল স্টলে গেছিলাম, ওনার সঙ্গে দেখা হয়ে যায়। তো ওনার দুটি বই বেরিয়েছে, মানে একটি উপরে দুটি খণ্ডে বেরিয়েছে ক্যাফে টেবিল থেকেই। বইটির নাম হচ্ছে সবুজ দ্বীপ, এটি প্রথম খণ্ড এবং এটি সেকেন্ড খণ্ড। দুটো প্রচ্ছদের মধ্যে দেখতে পাচ্ছি একটা ভীষণ কন্ট্রাস্ট রয়েছে, তাই না? এই প্রচ্ছদটা একটা মানে বন্ধুত্ব, ভালোবাসা ছড়িয়ে রয়েছে প্রচ্ছদটায়। আর এই প্রচ্ছদে মানে একজন রহস্যময় ব্যক্তি, মাস্ক পরা, পেছনে আগুন জ্বলছে, ব্লাইন্ড ফোল্ড, অনেক কিছু রয়েছে। যতটুকু আমি এর সিনপসিস পড়ে বুঝতে পারলাম, অনেক কিছু লেখা রয়েছে, সেটা আপনাকে বলছি। তার আগে বলে দিই বইটির ডিটেল। প্রথম বইটি প্রচ্ছদ কৃষ্ণেন্দু মন্ডলের আঁকা এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 135 পাতা, 250 টাকা দাম। সেকেন্ড খণ্ডটি 350 টাকা দাম। এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু মন্ডলের আঁকা এবং প্রতিটাতে লেখিকার একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন আছে। এতেও তাই, এতেও তাই। এবং লেখিকার সঙ্গে কথা হলো, ছবিও তোলা হলো এবং লেখিকার থেকেও কিছুটা জানতে পারলাম এই উপন্যাসটা সম্পর্কে, যেটা আমার মানে কিউরিওসিটি বাড়িয়ে দিচ্ছিল। কেন এতটা কন্ট্রাস্ট দুটো প্রচ্ছদে? দুই বন্ধুর গল্প বলা যেতে পারে, দুই বন্ধুর গল্প এবং একটা টাইম লাইনে দুই বন্ধুর মধ্যে মানে একটা বিচ্ছেদ ঘটে যাচ্ছে। তারপর এর মধ্যে একজন বন্ধু একটি রহস্যময় দ্বীপে আসছে, সেই দ্বীপে কিছু রহস্যময় ঘটনা ঘটছে এবং আবার ওই বন্ধুর সঙ্গে এখানে দেখা হয়ে যাচ্ছে। এই বন্ধুর সঙ্গে রহস্যময় ঘটনাগুলো কোনো যোগাযোগ আছে এই নিয়ে গল্প। প্রকৃত দোস্তের গল্পগুলো খুব অন্য ধরনের থ্রিলার হয়, লেখার ফরম্যাটও ভীষণ আধুনিক, ভীষণ অন্য রকমের। এর আগে ওনার দুটো উপন্যাস পড়েই আমার দুর্দান্ত লেগেছিল। আমার মনে হয় এই বইটা একসঙ্গেই পড়তে হবে আমাকে পরপর, এটা আমার খুব ভালো লাগবে। ফ্রিডম গ্রুপ থেকে বেরিয়েছে এই বইটি। বইটির নাম অথচ রূপকথা। এটি বলে গত বছরই বেরিয়েছিল, গত বছর আমার এটা সংগ্রহ করা হয়নি। এবার আমি গিয়ে ফ্রিডম গ্রুপের কর্ণধার শাবনম দত্তের সাথে কথা বলছি। আমি বললাম যে আমি একটু অন্যরকম একটা বই চাই, আপনি আমাকে কোন একটা বই যদি রেকমেন্ড করেন। তো উনি আমাকে বললেন যে আপনি এই বইটা নিতে পারেন। 4-5টা বই উনি দেখিয়েছেন, তার মধ্যে আমার অ্যাকচুয়ালি এই বইটা বেশি পছন্দ। তারপর উনি বললেন আপনি এই বইটা নিতে পারেন, আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। আপনি বইটি সম্পর্কে 2-4টে কথা বলেন, আমি আর কোনো কিছু না ভেবে বইটি সংগ্রহ করি। এটা দ্বিতীয় সংস্করণ যেরকমটা বললাম। আর
এর প্রচ্ছদ এঁকেছেন কবিতা চন্দ্র, ভীষণ সুন্দর প্রচ্ছদ, ভীষণ সুন্দর। পাখি আমার এমনিতেই প্রিয়। আর পেছনে একটা এরকম মুকুটের ছবি দেওয়া রয়েছে। এটা একটা ফ্যান্টাসি উপন্যাস, কিন্তু একটু বড়দের জন্য লেখা ফ্যান্টাসি উপন্যাস। এই লেখাও আছে, বাস্তবে রূপকথাটুকু যাদের স্পর্শ করে, রূপকথার বাস্তবটাকে যারা ধরতে পারেন, প্রাত্যহিকতার সঙ্গে মুহূর্তের যুদ্ধবিরতিতে স্বপ্ন আর রূপকথার জগৎ যাদের দোলা দেয়, অদ্ভুত একটা ধারণা, সেন্স অফ অ্যাবসার্ড যাদের আছে, এই বই তাদের জন্য। ব্যাস এইটুকুই বলা আছে এখানে। আর সঞ্জয় দাশগুপ্তর একটি লেখক পরিচিতি এখানে দেয়া রয়েছে। উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে করেছেন, স্পেশালাইজ করেছেন। লন্ডন ইউনিভার্সিটি থেকে ওয়ারফেয়ারে এমএ করেছেন, যুদ্ধবিদ্যা, ওয়ারফেয়ার। পেশাগত জীবনেও ওনার বৈচিত্র্য রয়েছে, মার্কেট সার্ভে করেছেন, এখন জার্নালিজম। অনেকগুলো বই উনি লিখেছেন। আমার পড়া এটা আমার প্রথম বই হবে। স্মেল অফ বুকসে আমি নির্বাণ রায়ের একটি বাইট নিয়েছিলাম, আপনারা আমার বুক ফেয়ার ব্লগে দেখতে পান সেটা। নির্বাণ রায় এখনকার যত ভয়ের লেখক রয়েছেন, ভূতের গল্পের লেখক নয়, শুধু ভয়ের ডার্ক জনরার যারা লেখকরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম। এবং ওনার একটি বই বেরিয়েছে, শিমুল গাছের জায়গা সুবিধের নয়। এর মধ্যে মূল্য 399 টাকা। আর এর প্রচ্ছদ অলঙ্করণ করেছে ওঙ্কারনাথ ভট্টাচার্য। দুর্দান্ত প্রচ্ছদ, দুর্দান্ত প্রচ্ছদ। একটা রহস্যময় ব্যাপার রয়েছে প্রচ্ছদের মধ্যে। দুটি উপন্যাসিকা রয়েছে, উকি এবং জীব, 70-80 পাতার। আর উপন্যাসিকা বলাই ভালো। এই যে এরকম কিছু ভয়ের ছবি রয়েছে, বাবারে দেখেই ভয় লাগছে। যাই হোক, একটা স্মল টাউন, নির্বাণ রায় নিজের বাইটেও বলেছেন, আমিও এটা রিয়েলাইজ করছি, উনি একটু স্মল টাউন হরর লিখতে ভালোবাসেন। মানে ছোট শহর, মফস্বল শহর বা সীমান্ত লাগোয়া শহরগুলো, তার মধ্যে না অনেক রহস্য থাকে, আর অনেক জায়গা থাকে, সেই জায়গাগুলোর মধ্যে একটা গা ছমছমের ব্যাপার থাকে। সেই যে গা ছমছমের ব্যাপারটাকে উনি খুব ভালোভাবে এক্সপ্লোর করেন নিজের গল্পের মধ্যে। খুবই ভালো একজন লেখক। এবং এই লেখাগুলোর মধ্যে একটা মানে মুনশিয়ানা দরকার। এই লেখাগুলো কিন্তু সবাই এফেক্টিভলি লিখতে পারে না, উনি কিন্তু পারেন। কাজেই ওনার একটি বই সংগ্রহ করার আমার ইচ্ছে ছিল, আমি ওনার ইন্ডিভিজুয়ালি গল্প কিছু পড়েছিলাম, তো এই জন্য এই বইটির মতো সংগ্রহ করলাম। আজ যখন আমি এই ভিডিওটা করছি, জানতে পারলাম যে আমার ভীষণ প্রিয় একজন সাহিত্যিক মণিশঙ্কর মুখার্জি বা শঙ্কর আমাদের মধ্যে আর নেই। কি কাকতালীয় ব্যাপার দেখুন। আজকে আমি ভিডিওটা করছি এবং বইয়ের স্ট্যাকের মধ্যে একটি বই রয়েছে, যে বইটি আমি সংগ্রহ করেছি এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে। খুব ইচ্ছে ছিল জানেন যে উনি থাকলে ওনার সইটা আমি নিয়ে নেব, সেটা আর হলো না। যাই হোক, বইটি হচ্ছে জন অরণ্য, আর এর পাবলিশার বা প্রকাশক হচ্ছেন দেব। পেছনে ওনার ছবিটি রয়েছে। এগুলো আর কি বলবো, এটি থেকে সত্যজিৎ একটি কালজয়ী সিনেমা বানিয়েছেন। মুদ্রিত মূল্য 300 টাকা। শিল্পী হচ্ছেন সম্বিত সেনগুপ্ত। জনগণ তৎকালীন নাগরিক সমাজের একটি প্রতিফলন আমি বলবো। বেকারত্ব, স্বার্থপরতা, কি করে কিভাবে মানুষের আদর্শের অবক্ষয় ঘটে, এসব নিয়ে একটি উপন্যাস। এবার আমি সিনেমাটা তো দেখেছি, বইটি আমার পড়া ছিল না। এবার সিনেমার সঙ্গে বইটিকে মিলিয়ে দেখবো কি তফাৎ বা কি মিল রয়েছে। আর একটা কম্প্যারিজন ভিডিও অনেকদিন দেওয়া হয় না, মানে মুভি ভার্সেস বুক, সেটা অনেকদিন দেওয়া হয় না, সেরকম একটা কিছু করার চেষ্টা করব। যাই হোক, সেটা আমার শঙ্করের প্রতি একটা শ্রদ্ধার্ঘই হবে। অমৃতা কোনার আমার একটি ভিডিওতে আমি বলেছি যে ভীষণ প্রিয় থ্রিলার লেখিকাদের মধ্যে অন্যতম। ইউজুয়াল থ্রিলার ফরম্যাট থেকে বেরিয়ে উনি অন্যরকম কিছু একটা করার চেষ্টা করেছেন এই বইটির মাধ্যমে, অরণ্যের আদিম আতঙ্ক, যেটা বেস থেকে বেরিয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 399 টাকা। আর প্রচ্ছদ দেখেছেন সুবিনয় দাস, এর ভেতরে রঞ্জন দত্তর করা কিছু অলঙ্করণ রয়েছে। বইটির ফন্ট বা ছাপা তো ভালোই লাগছে। এই যে ভেতরে এমন কিছু অলঙ্করণ রয়েছে দেখুন।
এখানে ওনার একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। পেছনে লেখা আছে, এই উপন্যাস ভয়ের কথা বলে, বলে এক আদিম আতঙ্কের কথা। কি কারণ সেই আতঙ্কের, যুগ যুগ ধরে কিভাবে বজায় রয়েছে সেই আদিম আতঙ্ক, এই সকল উত্তর খুঁজতে উপন্যাসে পাতায় পাতায় ঘুরে বেরিয়েছে চরিত্ররা। তবে শুধু ভয়ের কথাই নয়, এই উপন্যাস বিশ্বাসের কথাও বলে। ভয় আর বিশ্বাস, এই দুটো জিনিসই মানুষের মনকে ব্যালেন্স করে। উপন্যাসের মূল চরিত্র ডক্টর অজয় মুখার্জির ভাষায় ভয় হলো সবচেয়ে বড় নেগেটিভ এনার্জি, এটা আমিও মনে করি কিন্তু বাইতে। আর বিশ্বাস সবচেয়ে বড় পজিটিভ এনার্জি, বিশ্বাসে ম্যাজিক হয়। এবার দেখা যাক এই উপন্যাস আপনাদের ভয়কে বাড়িয়ে দেয় নাকি বিশ্বাসকে। আহ আমার তো মনে হয় যে উনি যে ধরনের উপন্যাস লেখেন তাতে পজিটিভ এনার্জি জয় হয়। এবার উপন্যাসটা পড়ে দেখতে হবে। রজত পাল, ওনার নন ফিকশন আমার ভীষণ ভীষণ প্রিয়। আপনারা যারা আমার চ্যানেল দীর্ঘদিন ধরে দেখছেন তারা সকলেই জানেন। ওনার ফিকশনও কিন্তু আমার খুব ভালো লাগে। ওনার যে এই হিস্টোরিক্যাল থ্রিলার এবং তার মাধ্যমে ইতিহাসের অনেক অজানা দিক পাঠককে জানানো, এই যে পুরো প্রচেষ্টাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি সেটাকে। এর আগের বইগুলো ওনার অভিযান থেকে বেরিয়েছিল, এবার বইটি বেরিয়েছে বিভা থেকে। বইটির নাম হচ্ছে শ্যাম রায় মঙ্গল প্রতাপাদিত্যের গুপ্তধনের সন্ধানে। দুর্দান্ত একটি প্রচ্ছদ, আমার প্রচ্ছদটি খুব ভালো লেগেছে, পেছনে ব্যাক কভারটা আমার আরো ভালো লেগেছে। এর মধ্যে তো মূল্য হচ্ছে 355 টাকা। যেমন বললাম, বিভাগ ডাবল কভারের ব্যাপার থাকে। বিভাগ থেকে এটি প্রকাশ করা হয়েছে, বুঝতেই পারছেন। প্রচ্ছদ এঁকেছেন ডিভাইন কমেডি। আচ্ছা, আর অলঙ্করণ করা হচ্ছে সৌম্যদীপ গুই এবং অন্তর্জাল, মানে ইন্টারনেট এবং সৌম্যদীপ গুইয়ের অলঙ্করণ রয়েছে। এরকম করে একটা হেডপিস রয়েছে প্রতিটা পর্বে এবং কিছু ফটোগ্রাফ, ডায়াগ্রাম, ফিগার্স রয়েছে। অনির্বাণ মুখার্জির মতন ওনারও গল্পে অনেক ডায়াগ্রাম, ফিগার্স থাকে। ঐতিহাসিক রহস্য তো, কাজে ম্যাপস তো থাকেই। কি নিয়ে এই বইটা দেখা যাক। এক প্রাচীন পুঁথি, ছন্দে ছন্দে লেখা এক হারিয়ে যাওয়া মঙ্গল কাব্য। ছন্দের পরতে পরতে রহস্য আর হেয়ালি আছে। গুপ্তধনের হদিশ, প্রতাপাদিত্যের গুপ্তধন। 12 ভূঁইয়ার এক যশোরের প্রতাপাদিত্য মানসিংহের ডাকে কলিঙ্গে পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বসন্ত রায় অনুরোধে এনেছিলেন এক শ্যাম রায় বিগ্রহ। কোথায় সে বিগ্রহ, কোথায় বা সে গুপ্তধন? রহস্য উদ্ধারের দলবল নিয়ে নেমে পড়েছেন মনোময়। এই মনোময়েরই কিন্তু সিরিজ হচ্ছে এই ওনার ঐতিহাসিক থ্রিলার গুলো মূলত। এর আগেরটা তো অ্যালকেমি নিয়ে বিশাল একটা কনসেপ্ট ছিল, এটা আবার পূর্ববঙ্গের মঠের সঙ্গে জড়িয়ে গেছিল। এখানে লেখক কি কামাল করেন সেটাই দেখার, অবশ্যই পড়ে জানাবো। দেশ থেকে বেরিয়েছে ইন্দ্রনীল সান্যালের এই উপন্যাসটি। কুন্দন, ইন্দ্রনীল সান্যাল মূলত মেডিকেল থ্রিলার লেখার জন্য বিখ্যাত। অবশ্যই আমি ওনার মেডিকেল থ্রিলার ভীষণ ভক্ত। এছাড়া কিন্তু উনি কিন্তু অন্য ধরনের উপন্যাস লেখাতেও সিদ্ধহস্ত। তারই প্রমাণ এই কুন্দন উপন্যাসটি, যেটা আমি শুনেছি। সাইগালের জীবন নিয়ে একটা সেমি ফিকশন ধরনের একটি উপন্যাস। এর মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। প্রচ্ছদটি লিখেছে রঞ্জন দত্ত, আমার খুব ভালো লেগেছে। এবং উনি এই বইটি উৎসর্গ করেছেন আমার বাবা শ্রী বীরেশ্বর সান্যালকে। ভেতরে কোনো অলঙ্করণ নেই সেভাবে। আর মোটামুটি 112 পাতা, ছোট উপন্যাস। ইন্দ্রনীল সান্যালের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। পেছনে ব্যাক কভারে 2-3 লাইনে কাহিনীটি বলা হয়েছে। রোশনির অন এয়ার গেস্ট হয়ে আসেন গায়ক কুন্দন লাল সাইগালের অনুরাগী অখিলেশ মিশ্র। জীবনের প্রথম উপন্যাসের নায়ক হিসেবে রোশনি বেছে নেয় সাইগালকে। বুঝতেই পারছেন, এটা সাইগালের জীবনীটাকেই একটি ফিকশনের আকারে বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা ফরম্যাট এটা। এই ফরম্যাটে সাধারণত জীবনীগুলোর জীবনী, মানে কারোর জীবনী বলতে পারেন, কারোর জীবন দর্শন বা তার কাজ, সেগুলোকে একটা অন্য আঙ্গিকে দেখা যায়। তো আমার এগুলো পড়তে খুব ভালো লাগে। এর আগে সলিল চৌধুরীর উপর একখানা এরকম বই পড়েছিলাম, এটাও আমার পড়তে ভালো লাগবে। আর আমার মিউজিক নিয়ে একটা খুব ইন্টারেস্ট রয়েছে, ফিল্ম মিউজিক নিয়ে। সেখানেও বেশ কিছু, মানে সেই ফিল্ডে আমি বেশ কিছু জানতে পারবো এই বই থেকে, এই আশা রাখি। আসছে একটি ইংলিশ বইতে। বইটির নাম আসাম মেল, লেখকের নাম সঞ্জয় মুখার্জি। এটা পাবলিকেশন হচ্ছে টুয়ার্ডস ফ্রিডম। আর এর মধ্যে তো মূল্য হচ্ছে 275 টাকা।
এখানে জানু বড়ুয়া এই বইটির বিষয়ে লিখেছেন যে নস্টালজিয়া ইজ অফেন রেফার্ড টু অ্যাজ আ ট্রিপ ফুল অফ প্লেজার্স. The journey I undertook in Sanjay Mukherjee's Assam Mail made me feel exactly that. I sincerely want every reader to experience the same. সঞ্জয় মুখার্জি একজন রেলওয়ে ম্যান, সেজন্যই বইটির নাম হয়তো আসাম মেল। এবং এর আগে উনি দ্য নিডল পয়েন্টস নর্থ, ট্রেন টু দার্জিলিং অ্যান্ড আদার রেলওয়ে টেলস বলে কিছু রেলওয়ে বেসড নভেল লিখেছেন। হাওড়া জংশন নভেলও লিখেছেন। তো এই ধরনের রেলওয়ে রিলেটেড উপন্যাস পড়তেও খুব ভালো লাগে। আমি ট্রেনে চড়তে ভীষণ ভালো লাগে বাসি, মানে খুব ফেভারিট মোড অফ ট্রান্সপোর্ট আমার। যদিও এই গতিশীল যুগে ট্রেনও অনেক গতিশীল হয়ে গেছে, সে ট্রেনে আস্তে আস্তে যাওয়ার সেই ল্যাঙ্গুয়েজ প্রেশারটা এখন পাওয়া যায় না, বাট স্টিল আমার খুব ভালো লাগে ট্রেনে যেতে এখনো। আর আমার বাবার দিক থেকে অনেকেই রেলওয়ের সঙ্গে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড ছিলেন, তো সেজন্য একটা ট্রেনের প্রতি ভালোবাসা রয়েছে। বিশেষ করে এই নর্থ বেঙ্গল আসামের যে রেলওয়ে রুটস গুলো, এগুলো আমার খুব চেনা পরিচিত। তা আরো অন্যভাবে জানতে চাই, সেজন্যই এই বইটি নেয়া। আমি পরে রিলেট করতে পারবো বলেই আমার ধারণা। এবং বইটি দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো। কাভারটা খুব সুন্দর, ভীষণ অ্যাপিলিং একটা কাভার, একটা রহস্যময় ব্যাপারও রয়েছে কাভারটার মধ্যে। যাই হোক, পুরো আপনাদের জানাবো। সৌরভ মুখার্জি ইংলিশ বা বাংলা দুটোতেই খুব ভালো লেখেন। ওনার একটি বইয়ের রিভিউ আমি, দু তিনটে বইয়ের রিভিউ আমি করেছি, এবং ওনার লেখনী আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওনার লেখনীটা ভীষণই মডার্ন, এটা আমার খুব ভালো লাগে। তো এবার না ওনার কোনো থ্রিলার না, ওনার একটি রোমান্টিক বই আমি নিয়েছি, ভালোবাসা সাত কাহন। এর মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা, এবং আমি এটিকে নিয়েছি একটি নতুন প্রকাশনী, মানে অ্যাটলিস্ট আমি এদের প্রকাশিত কোনো বইয়ের আগে পড়িনি, এবং আমরা বলে। এর ভেতরে দেখুন দেখুন ওনার একটি ছোট্ট ক্যালেন্ডার আমাকে দিয়েছেন। পেছনে সৌরভ মুখার্জির একটি ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এতে 7টি গল্প রয়েছে: বরলাভ, স্মৃতি, সাথীহারা, মিলনান্ত, ভালো মানুষ, মনের রেডিও, এবং শেষ থেকে শুরু। ছোট ছোট কয়েকটি গল্প। প্রচ্ছদ দেখেছেন তুলিকা মজুমদার। এর মুদ্রিত মূল্য 250 টাকা। আর 80 পাতার বই, চট করে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে গল্পগুলো আমার মনের মধ্যে একটা রেশ রেখে যাবে। কারণ সৌরভ মুখার্জির লেখনী, আমি যেটা বললাম, ভীষণ এফেক্টিভ। সুপ্রকাশে আমি সবসময় একটু অন্যরকম বইয়ের সন্ধানে যাই, এবং কখনো কখনো ভালো লাগলে বই কিনেও ফেলি সেখান থেকে। সুপ্রকাশ থেকেই প্রকাশিত হয়েছে এবার সকলই গৌরব হেলো, গৌরব বিশ্বাসের লেখা। এবং এটি একটি হিস্টোরিক্যাল থ্রিলার বলে আমার মনে হয়েছে। দাম হচ্ছে 280 টাকা। উৎসর্গ করা হয়েছে আগাথা ক্রিস্টি এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। কাজেই হিস্টোরিক্যাল থ্রিলার হওয়ার সম্ভাবনা 16 আনা। দেখা যাক। ঔপনিবেশিক ভারত, এক নারীর অপূর্ণ দাম্পত্য, এক বিপজ্জনক পুরুষের মোহ, আর সেই মোহ থেকে জন্ম নেয় এমন এক সম্পর্ক যার শেষ পরিণতি খুন। অগাস্টা ফুলহ্যাম ভালোবাসা চেয়েছিল, কিন্তু পেয়েছিল সন্দেহ, অপরাধ আর আত্মগ্লানি। হেনরি লভেলের ক্লার্ক চেয়েছিল মুক্তি, আর তার পথ হয়ে উঠেছিল বিষ। সে ধীরে ধীরে তৈরি হয় চিঠিতে, নীরব দুপুরে, বিশ্বাসভঙ্গের ছোট ছোট মুহূর্তে। চিকিৎসার ছদ্মবেশে ঢুকে পড়ে আর্সেনিক। বুঝতেই পারছেন, 151 পাতার এই বইটি মানে নানা রকম ফ্যাক্ট এবং রহস্যে ঠাসা। এখানে গৌরব বিশ্বাসের একটি লেখক পরিচিতি দেওয়া রয়েছে। তিনি প্রাবন্ধিক এবং সম্পাদক মূলত, এবং একটা দুর্দান্ত বুকমার্ক আমাকে দেওয়া হয়েছে। এখানে বুকমার্কটা একটা অন্য রকমের জিওমেট্রিক প্যাটার্নের মডার্ন আর্ট এখানে করা রয়েছে। এবার বুকলুকের কিছু বই আপনাদের দেখাবো। প্রথম যে বইটি দেখাবো সেটি হচ্ছে অর্ক চক্রবর্তীর লেখা চন্দ্রগ্রাসী। অর্ক চক্রবর্তী, এর আগে আমি একটি ভয়ের গল্পে সংকলন পড়েছিলাম, সেটা বুকলুক থেকে বেরিয়েছিল। তখন আমার লেখকের সঙ্গে অল্প পরিচয় হয়েছিল, কিছু কথাও হয়েছিল। লেখক মূলত চেন্নাই থেকে পড়াশোনা করেন, চেন্নাই থেকে পড়াশোনা করেছেন এবং এডিটিং এ ডিপ্লোমা করেছেন, সেখান থেকে লেখক। এবং ফ্রিল্যান্স ফিল্ম ভিডিও এডিটর দুটোই মানে উনি খুব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এই চন্দ্রগ্রাসী বইটি ইউনিক কেন? এটি ভ্যাম্পায়ার নিয়ে লেখা
বাংলায় এত দীর্ঘ মানে প্রথম সুদীর্ঘ একটি উপন্যাস। এত বড় উপন্যাস বোধহয় এর আগে ভ্যাম্পায়ার নিয়ে লেখা হয়নি। 272 পাতার এই উপন্যাস। প্রচ্ছদ এঁকেছেন একতা ক্রিয়েটিভ টেলস, অলংকরণ করেছেন রনি বাসু। এরও কিন্তু ফন্ট আমার একটু ছোটই মনে হচ্ছে, যাই হোক এটা আমার মনে হতে পারে, হয়তো সবার নাম মনে হতে পারে। মানে মোট কথা এটি অত্যন্ত মানে রহস্যে ঘেরা, ভয়ে ঘেরা একটি বই। রাতে বোধহয় একা পড়া যাবে না আমার মনে হচ্ছে। আমি 4-5 পাতা এটা উল্টে দেখেছি, বেশ বেশ ভয়ের একটি। অভিষেক চট্টোপাধ্যায় ম্যাও থেকে স্বয়ম্ভু সেন সিরিজটি শুরু করেন। এটি তার হরর সিরিজের বাইরে গিয়ে একটি সম্পূর্ণভাবে একটি থ্রিলার বেসড সিরিজ, একটি ইনভেস্টিগেটিভ ড্রামা, ওগুলোকে বলা যেতে পারে, কপ ড্রামা বলা যেতে পারে। ম্যাও তো দুর্দান্ত সফল হয়েছিল, খুব ভালো লেগেছিল আমার, আমি রিভিউ করেছিলাম। কথাকলি কোথায়টা আমি কিছুদিন আগে পড়ে শেষ করেছি, যদি আমার আগেই পড়া উচিত ছিল। সেটাও বেশ ভালো একটি উপন্যাস। এরপর তৃতীয় উপন্যাস চলে এসেছে, এটা হচ্ছে ময়না বলো কৃষ্ণরাধ। এবার কলকাতা বইমেলাতে এটা বেরিয়েছে। এটি বেশ মানে কাভারটা না বেশ ওই একটা ভেলভেট ফিনিশ আছে, যেটা আমি 5 চক্র নিয়ে বলেছিলাম, ওটাও বুক ক্লাব থেকেই বেরিয়েছে। আর এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু মন্ডলের করা, অলংকরণ রনি বসুর করা। এর মধ্যেও বেশ কিছু অলংকরণ রয়েছে, দেখুন সুন্দর সুন্দর অলংকরণ আছে। আচ্ছা, এর মধ্যে তো মূল্য 499 টাকা। এখানে পেছনে একটা ছোট্ট লাইন রয়েছে, গার্হস্থ্য হিংসা শিকার যারা, বোবা হলে মরবে তারা। এখানে মানে যেটা আমি পড়ে বুঝতে পেরেছি, বা একটা দুটো রিটেন রিভিউ আমি পড়েছি, সেটা হচ্ছে যে গার্হস্থ্য হিংসা মানে বুঝতে পারছেন, মানে ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে, তার শিকার কিছু মহিলা এক এক করে খুন হয়ে যাচ্ছেন। এক এক করে তারা মানে খুন হচ্ছেন খুব রহস্যজনক ভাবে, এবং খুনি তাদেরকে অভিনয় শেখা, তারপরে মেকআপ শেখা, এগুলো টোপ দিচ্ছে। এবার যে খুনের পেছনে একটা টুইস্ট আছে, এই যে পেছনে দুটো লাইন আমি পড়লাম, সেটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, মানে যারা এই হিংসাগুলো মুখ বুঝে সহ্য করছে তাদেরকেই কিন্তু খুনি মারছে। এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, এর পেছনে কি কোন গল্প, কোন কাহিনী লুকিয়ে রয়েছে, সেটা কি একটা করুণ কাহিনী নাকি একটা ভয়ানক কাহিনী, সেটাই ইনভেস্টিগেট করবেন স্বয়ম্ভু সেন এবং সঙ্গী শিবাঙ্গী। বাকি সিনপসিসটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা পজ করে পড়ে নেবেন। দারুণ, মানে কনসেপ্টটাই এত সুন্দর যে মেওয়া কথাগুলি কথা হতে এটা ছিল যে কনসেপ্ট, লেখকের কনসেপ্টটা ভীষণ সুন্দর হয়, আর লেখার কায়দাটা হয় ভীষণ ফাস্ট, খুব ব্রেকনেক স্পিডে এই গল্পগুলো এগোয়। এটাও তার অন্যথা হবে না বলেই মনে হয়, ওই আপনাদের ডেফিনেটলি জানাবো। এরপর বুকলুক থেকে আমার শেষ সংগ্রহ, অভিক দত্তর লেখা একটি রোমান্টিক উপন্যাস, না হয় রোহিতের কাছে। আমি সেদিনও বললাম যে অভিক দত্ত স্পাই থ্রিলারের পাশাপাশি রোমান্টিক উপন্যাস চমৎকার লেখেন, এবং আমার ওনার রোমান্টিক উপন্যাস পড়তে খুব ভালো লাগে পার্টিকুলারলি, কারণ উপন্যাসগুলো পুরোপুরি ন্যাকামি বর্জিত হয়, খুব প্র্যাকটিক্যাল হয়, আর লেখার কায়দাটা ভীষণ সুন্দর, ভীষণ সহজ সরল লেখা। এখানে দুটো নভেলা রয়েছে আসলে, না হয় রোহিতের কাছে এবং বিশ্বমিত্র উপাখ্যান। লেখা আছে যে দুটি কাহিনী আদতে প্রেমের, বিশ্বমিত্র এক দ্বিধাগ্রস্ত চরিত্র, জীবন নিয়ে কি করতে হবে তা সে একেবারেই জানে না। রীতায়ন অবশ্য একেবারেই তা নয়, একেবারে বিপরীত ধর্মী। নভেলা দুটিও তাই। তবে পড়া শুরু করা যাক। মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। ব্যাক কভারটা ভীষণ মিষ্টি, সামনেরটাও খুব সুন্দর, স্কেচ পেন দিয়ে করা একটা ফিলিং আছে, মানে একটা লুক আছে। এটা প্রচ্ছদ দেখেছেন সুবিনয় দাস, এখানে অভিক দত্ত একটি লেখক পরিচিতি দেওয়া আছে। এর ভেতরে ফন্ট, এটাও একটু ছোট ছোট ফন্টই আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এটাকে সেট করা হয়েছে ফরম্যাটটাকে। তো কাজেই এই বইটা আমার পড়ে ভালো লাগবে আশা করছি। এই বইটি আমি দেশ থেকে সংগ্রহ করেছি, জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর। জাদুকর সত্যচরণ সন্দেশ পত্রিকা মূলত বেরোতো, ছোটদের জন্য লেখা একটি চরিত্র ছিল। এই বইটি থেকে জাদুকর সত্যচরণ একটু প্রাপ্তবয়স্ক জগতে পদার্পণ করলেন বলা যেতে পারে। তো এটা লেখাও আছে যে প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য জাদুকর সত্যচরণকে আবার করে রিবুট করা হলো বলা যেতে পারে। এটা দেশ থেকে বেরিয়েছে, এটা বললাম। দেশের এই
স্কোয়ার শেপের বইগুলো আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। আরেকটি এরকম বই আপনাদের দেখিয়ে এই বুক হল আমি শেষ করবো। ইনফ্যাক্ট প্রচ্ছদ দেখেছেন সুবিনয় দাস, অলঙ্করণ রঞ্জন দত্তর করা। এখানে মূলত 5টি গল্প বা বড় গল্প রয়েছে। জাদুকর সত্যচরণের রোদ চশমা, জাদুকর সত্যচরণের নানা সাহেবের শিক্ষক, জাদুকর সত্যচরণের ট্যাগ ঘড়ি, জাদুকর সত্যচরণ এবং মাতঙ্গীর প্রসাদ, জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর। এই গল্পগুলো যখন কিশোরদের জন্য লেখা হতো, গল্পগুলো কিন্তু খুব ডার্ক হতো এবং এর মধ্যে একটা টুইস্ট থাকতো, মোরাললেস ডার্ক হতো। টুইস্টটা ছিল এর সম্বল। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের বেশিরভাগ গল্পের শেষের টুইস্টটা কিন্তু দুর্দান্ত থাকে, এতেও এরকমই থাকবে আশা করছি। ভেতরে রঞ্জন দত্তের করা বেশ কি সুন্দর অলঙ্করণ রয়েছে, সাধারণ, এবং ব্যাক কভারটাও বেশ সুন্দর, একটা অ্যাপিলিং ব্যাপার রয়েছে। বেশ বই, যেটা বলছিলাম, দেশেরই একটি চৌকো বই, সমৃদ্ধ দত্তের লেখা ঐতিহাসিক হত্যা রহস্য, এবং এটি দিয়ে আমি আমার মোটামুটি বুক হল শেষ করছি। এর প্রচ্ছদ দেখেছেন মৃণাল শীল, আর এর মধ্যে তো মনে হচ্ছে 499 টাকা, এবং এর মোটামুটি 318 পাতার এটা বই। সমৃদ্ধ দত্ত কারেন্ট পলিটিক্যাল ইস্যুস বা কারেন্ট ইস্যুস এর উপরে ভীষণ ভালো নন ফিকশন লেখেন। কিছুটা স্পাই বা ইন্টারন্যাশনাল কনস্পিরেসির উপরেও খুব ভালো নন ফিকশন উনি লেখেন। এবং এটা কি নিয়ে সেটা আমি অবশ্য জানি না। আচ্ছা, এটা আমার মনে হয় অনেকগুলো ঐতিহাসিক হত্যা নিয়ে এগুলো লেখা। মিশর রহস্য, আলেকজান্ডার বিশ্বজয় রহস্য মৃত্যু, চাণক্য চন্দ্রগুপ্ত মগধ রহস্য, তথাগত বিম্বিসার গুপ্ত হত্যার আড়ালে, মানে একেবারেই এনশিয়েন্ট হিস্ট্রিতে উনি চলে গেছে এবং তখনকার দিনে হওয়া কিছু রহস্য মৃত্যু নিয়ে উনি এখানে ডিসকাস করেছেন বা আলোচনা করেছেন। তো এই পিরিয়ডটা, মানে এনশিয়েন্ট হিস্ট্রি পিরিয়ডটা আমার ভীষণ ফেভারিট, কাজে এটা পড়ে আমার খুবই ভালো লাগবে বলে আশা করছি। ভেতরে কিছু অলঙ্করণ অবশ্যই রয়েছে রঞ্জন দত্তের করা, অলঙ্করণগুলো আমার বেশ ভালো লেগেছে। দেখুন, রানী টিয়ের একটা অলঙ্করণ করা এবং নানা রকম ব্যক্তিত্ব যারা এই হত্যাগুলোর সঙ্গে জড়িত ছিল বা মানে নানাভাবে, তো তাদের রয়েছে। সবুজ রঙের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে, প্রচ্ছদটা অলঙ্করণটা সবই ভালো লেগেছে, তো এটাও করে দেখব। ছিল আমার সুপার মেগা বুক হল 3য় পর্ব, এবং এটি আমার সবচেয়ে বড় ব্যাগ ছিল। এই ব্যাগের মধ্যে সবচেয়ে বেশি বই ছিল, তো একটু সুদীর্ঘ হবে এপিসোডটা। যদি আমার মনে হয় যে খুব বেশি দীর্ঘ হয়ে গেছে, হয়তো এটা 2টো পার্টে আসতে পারে, আর না হলে একটা পার্টি এটা আসবে। আপনারা দেখে জানাবেন এই বুক হল আপনাদের কেমন লাগলো। কোনো বইয়ের ব্যাপারে আরেকটু বেশি যদি জানতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যতটা সম্ভব, যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করব। এরপর যেটা বললাম, অনলাইন অর্ডার দেওয়া বইগুলো হয়তো আমার হাতে এসে যাবে, বেশ কিছু বই, সেই বইগুলো নিয়ে একটা বুক হল আসবে। তারপর রিভিউ গুলো আসতে থাকবে আস্তে আস্তে, তো দেখতে থাকবেন আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। শুভরাত্রি।